আমার জীবনের এমন কিছু গল্প আছে যা হয়তো সমাজের চোখে ঠিক নয়, কিন্তু আমার হৃদয়ের গভীরে সেই মুহূর্তগুলোই সবচেয়ে সত্যি, সবচেয়ে জীবন্ত। আমি জানি এমন ব্যক্তিগত সংবেদনশীল কথা সবার সামনে বলা সহজ নয়, কিন্তু আমার মনে হলো এই গোপন যন্ত্রণা আর মিষ্টি অনুভূতিগুলো তোমাদের সাথে ভাগ করে নিলে হয়তো একটু হালকা হবে। আজ যে গল্পটা তোমাদের শোনাতে চলেছি তা আমার নিজের জীবন থেকে নেওয়া, একেবারে খাঁটি সত্যি। হয়তো এই গল্প শোনার পর অনেকেই আমাকে ভুল বুঝবেন, অনেকেই বলবেন আমার ভুল হয়েছিল, কিন্তু বিশ্বাস করো, সেই সময়ে আমি আর আমার মন দুজনেই এক অসহায় স্রোতে ভেসে গিয়েছিলাম, যেখান থেকে ফেরা আর সম্ভব ছিল না। আমার এই ব্যক্তিগত অনুভূতিগুলো ভালোবাসার অন্যরকম রং দেখতে যারা ভালোবাসেন তাদের কাছে আমার একটা অনুরোধ। আমাদের এই আপনার চ্যানেলের নাম, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনাদের পাশে থাকা আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা। তাহলে শুরু করা যাক আমার জীবনের সেই গোপন অধ্যায়, যা আমার হৃদয়ের এক কোণে আজও গভীর ক্ষত আর অব্যক্ত তৃষ্ণা নিয়ে বেঁচে আছে। তখন আমার কলেজ শেষ হয়েছে, চাকরির সন্ধানে আছি, কিন্তু মা বাবা চাইলেন আমি যেন একটু বড় দিদি মালার কাছে গিয়ে থাকি। মালার স্বামী মানে আমার দুলাভাই অনেক, তার তখন ভালো একটা প্রমোশন হয়েছে, ওরা সদ্য নতুন বড় একটা ফ্ল্যাটে উঠেছে। মা বললেন ওইখানে থাকলে শ্রেয়ারও একটু মন ভালো থাকবে আর দুলাভাই তোকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারবে। আসলে আমার মনের মধ্যে দিদির বাড়ি যাওয়া নিয়ে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। দিদিকে আমি খুব ভালোবাসি, কিন্তু দুলাভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা বরাবরই একটু গম্ভীর প্রকৃতির। যদিও তিনি খুব হাসি খুশি সহজ সরল মানুষ, কিন্তু তার সামনে গেলে কেমন যেন একটা জড়তা কাজ করত আমার মধ্যে, একটা দূরত্ব সবসময় বজায় থাকত। দিদির বাড়ি গিয়ে প্রথম কয়েকদিন আমার কাটল ঘর গোছানো আর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায়। দিদি আর দুলাভাই দুজনেই চাকরি করে, সকাল হলেই দুজন দ্রুত তৈরি হয়ে বেরিয়ে যেত। আমি একা বসে থাকতাম বিশাল ফ্ল্যাটটায়। অনেক তার স্বভাবটা ছিল অন্যরকম। অফিসের কাজের ফাঁকেও তিনি দিদিকে ফোন করে খোঁজ নিতেন আর আমার জন্য সব সময় খেয়াল রাখতেন। কোনো কিছু প্রয়োজন হলে দিদির বলার আগেই তিনি ব্যবস্থা করে দিতেন। এই যত্ন নেওয়াটা আমার কাছে প্রথম প্রথম খুবই স্বাভাবিক মনে হতো তিনি তো আমার দিদির স্বামী, আমার অভিভাবকের মতোই। কিন্তু ধীরে ধীরে আমার মনের গভীরে অন্য এক সুর বাজতে শুরু করল। একদিন সকালে তাড়াহুড়োয় দিদি তার আলমারির চাবি ভুলে অফিসে চলে যায়। তার একটা জরুরি কাগজপত্র দরকার ছিল। আমাকে ফোন করে সে বলল, শ্রেয়া, তুই একটু অনিককে ফোন করে বলিস তো ও যেন লাঞ্চ টাইমে এসে চাবিটা দিয়ে যায়, নয়তো আমার খুব অসুবিধা হবে। দুলাভাই আসলেন লাঞ্চের সময়, এসে বললেন, মালার এত ভুল হয় আজকাল, চাবি নিয়েই চলে গেল, কি দরকার ছিল? আমি মৃদু হেসে বললাম, তাড়াহুড়োই হয়েছে হয়তো, তুমি এসো, চা খাবে তো? হ্যাঁ দাও, বলে তিনি সোফায় বসলেন। তার চোখে মুখে অফিসের ক্লান্তি। আমি তখন তার জন্য চা বানাতে রান্নাঘরে গেলাম। সেই সময় তিনি আমার থেকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন। আমি রান্নাঘর থেকে বেরিয়ে এসে যখন তার হাতে চায়ের কাপটা দিচ্ছিলাম, তখন শাড়ির আঁচলটা একটু সরে গিয়েছিল। আমি বুঝতে পারিনি। তিনি চায়ের কাপটা নিতে গিয়েও যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার চোখ দুটো স্থির হয়েছিল আমার দিকে, বিশেষত আমার শাড়ির ভাঁজগুলোর দিকে, যা আলতো করে আমার কোমরের কাছে জড়ানো ছিল। আমার হঠাৎ ভীষণ অস্বস্তি হলো। মনে হলো আমার শরীরের সেই অংশটা যেন তার দৃষ্টির গভীরে ধরা পড়েছে। আমি দ্রুত আঁচলটা ঠিক করে নিলাম, কিন্তু সেই মুহূর্তে দুলাভাইয়ের চোখে আমি যা দেখেছিলাম তা কোনো সাধারণ দৃষ্টি ছিল না। সেখানে ছিল এক গোপন তীব্র আকর্ষণ। এক মুহূর্তের জন্য মনে হলো যেন আমাদের দুজনের মাঝখানে এক বিদ্যুতের ঝলক খেলে গেল। তিনি দ্রুত চোখ নামিয়ে নিলেন, চায়ে চুমুক দিলেন আর স্বাভাবিক গলায় বললেন, চাটা খুব ভালো হয়েছে। কিন্তু আমার কানে যেন কেবল সেই নীরব দৃষ্টির প্রতিধ্বনি বাজছিল। আমার হাত কাঁপছিল। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমার শরীরেও এক অদ্ভুত শিহরণ জাগছে, একটা নিষিদ্ধ অথচ মিষ্টি অনুভূতি।
দিদি আর দুলাভাইয়ের সম্পর্কটা ছিল বেশ ব্যবসায়িক ধরনের। ভালোবাসা হয়তো ছিল, কিন্তু সেই সম্পর্কের মধ্যে কোনো উন্মাদনা বা গভীর আবেগ ছিল না। দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। মাঝে মাঝে দেখতাম দিদি ফোন দেখছে আর দুলাভাই ল্যাপটপে কাজ করছে। দুজনের মধ্যে যেন একটা অলিখিত দূরত্ব তৈরি হয়ে গেছে। এই কারণেই হয়তো আমার আর অনেকটার সম্পর্কটা স্বাভাবিকের চেয়ে বেশি ঘনিষ্ঠ হয়ে উঠল। দিদি অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যেত প্রায়, আর আমি আর দুলাভাই সন্ধ্যাগুলো কাটাতাম ফ্ল্যাটের বারান্দায় বসে। আমরা বই নিয়ে আলোচনা করতাম, জীবনের ছোট ছোট স্বপ্ন নিয়ে কথা বলতাম। তিনি আমার সব কথা খুব মন দিয়ে শুনতেন। তিনি বলতেন, শ্রেয়া, তুমি জানো তোমার মধ্যে একটা বিশেষ কিছু আছে। তুমি যেমনটা অনুভব করো খুব কম মানুষই তা করতে পারে। তার এই প্রশংসাগুলো আমার কানে যেন এক এক মাদকতার মতো লাগত। আমি তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম তার দিকে। একদিন বৃষ্টির সন্ধ্যায় আমরা বারান্দায় বসে কফি খাচ্ছিলাম। বাইরে প্রবল বৃষ্টি আর ঘরের মধ্যে একটা শান্ত নীরবতা। হঠাৎ তিনি বললেন, শ্রেয়া, তুমি যখন এখানে এলে আমার মনে হয়েছিল বাড়িটা যেন পূর্ণ হলো। মালার সাথে আমার দূরত্বটা কেমন যেন বেড়ে যাচ্ছিল, কিন্তু তুমি আসার পর। তিনি কথাটা শেষ করলেন না, শুধু আমার দিকে তাকিয়ে আলতো করে হাসলেন। সেই রাতে কফির কাপের উষ্ণতা আর বৃষ্টির শীতলতার মাঝে আমাদের মনের ভেতরের অজানা আকর্ষণটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। আমি বুঝতে পারছিলাম আমাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হচ্ছে তার কোনো নাম নেই। এটা সমাজ বা পরিবারের চোখে ঠিক নয়, কিন্তু আমার হৃদয়ের সবচেয়ে গোপন কোণে এই সম্পর্কটাই ছিল সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। আমার মন বলল, না, এটা ঠিক হচ্ছে না। আর আমার ভেতরকার এক দুষ্টু ইচ্ছা বারবার ফিসফিস করে বলল, একটু তো বাঁচার সুযোগ পাচ্ছ, কেন এই অনুভূতিগুলোকে দূরে সরিয়ে দিচ্ছ? কয়েক সপ্তাহ পর দিদি অফিসের কাজে 3 দিনের জন্য শহরের বাইরে গেল। এই 3 দিন আমার জীবনে নিয়ে এলো এক চরম পরীক্ষার সময়। দিদি যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিল, শ্রেয়া, অনেককে একটু দেখিস, ও একা থাকলে ঠিকমতো খায় না। প্রথম দিন রাতে আমরা দুজনেই একসাথে রাতের খাবার খেলাম। খাবার টেবিলে আমরা অনেক হাসাহাসি করলাম। রাতে শোবার সময় হলো। আমি আমার ঘরে চলে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। মন চাইছিল দুলাভাইয়ের সঙ্গে আরেকটু কথা বলি। রাত তখন প্রায় 12টা। হঠাৎ দরজায় টোকা পড়ল। দুলাভাই। তিনি বললেন, শ্রেয়া, ঘুমিয়ে পড়েছ? আমি উঠে দরজা খুললাম। তিনি বেশ স্বাভাবিক ভঙ্গিতে বললেন, আমি একটা জরুরি ফাইল খুঁজছি, আমার ড্রয়ারে মনে হয় চাবিটা রেখে এসেছি। তুমি কি একটু সাহায্য করবে? মালার জিনিসপত্র তুমি ভালো চিনবে। আসলে এই অজুহাতটা আমার কাছে খুব দুর্বল মনে হলো তিনি শুধু আমার ঘরে আসতে চেয়েছেন। আমি বললাম, চলো। আমরা দুজন গেলাম তাদের বেডরুমে। তিনি ড্রয়ার ঘাঁটতে লাগলেন আর আমি তার পাশে দাঁড়িয়ে জিনিসগুলো দেখতে লাগলাম। ঘরের ভেতরে তখন হালকা হলুদ আলো জ্বলছিল, যা পরিবেশটাকে আরও মায়াময় করে তুলেছে। তিনি ফাইল খুঁজতে খুঁজতে হঠাৎ থেমে গেলেন। তার হাতটা আমার হাতের খুব কাছে ছিল। তিনি আমার দিকে তাকালেন। সেই মুহূর্তে আমাদের চোখের ভাষা বদলে গেল। সেখানে আর কোনো দূরত্ব ছিল না, কোনো সামাজিক আবরণ ছিল না, ছিল কেবল দুজনের মনের গোপন আকাঙ্ক্ষা। আমার নিঃশ্বাস দ্রুত হতে লাগল। আমি দেখতে পাচ্ছিলাম তার চোখ দুটো আমার ঠোঁটের ওপর স্থির হয়ে আছে। তিনি আমার হাতটা আলতো করে ধরলেন। সেই স্পর্শে আমার শরীরে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। আমি নিজেকে সরাতে পারলাম না। আমার ভেতরকার সমস্ত প্রতিরোধ যেন ভেঙে গেল। তিনি আরও কাছে এলেন। আমাদের শরীরের দূরত্ব তখন প্রায় শূন্য। আমি যেন তার শরীরের উত্তাপটা অনুভব করতে পারছিলাম। সেই উত্তাপ আমার শরীরে এক অদ্ভুত শিহরণ জাগালো। তিনি খুব নিচু ফিসফিসে গলায় বললেন, শ্রেয়া, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু এই মুহূর্তে আমি নিজেকে আটকাতে পারছি না। আমি শুধু তার চোখে চোখ রেখেছিলাম, কোনো কথা বলিনি। আমার নীরবতাটা ছিল আসলে সম্মতি। তিনি তার এক হাত আলতো করে আমার কোমরের কাছে রাখলেন। তার আঙুলগুলো আমার শাড়ির ভাঁজের ওপর দিয়ে যেন বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দিল।
সেই স্পর্শে আমার মাথা ঘুরে গেল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছিলাম। এরপর তিনি আমাকে খুব ধীরে কিন্তু শক্ত করে তার বুকের সাথে মিশিয়ে ধরলেন। তার বাহুদরে আমি যেন এক নিষিদ্ধ আশ্রয়ের সন্ধান পেলাম। একটা চাপা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো আমার ভেতর থেকে। এই সম্পর্ক, এই বাঁধন, যা বাইরে থেকে সবাই অবৈধ বলবে, কিন্তু এই মুহূর্তে সেটাই ছিল আমার কাছে জীবনের শ্রেষ্ঠ সত্য। আমার হৃদয়ের ধুকপুকানি তখন তার বুকের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। তিনি আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, তোমাকে আমার জীবন থেকে সরাতে পারি না শ্রেয়া, তুমি আমার জীবনের সেই গোপন আলো যা কাউকে বলা যায় না। আমি তখন চোখ বন্ধ করে তার সেই উষ্ণ আলিঙ্গনে নিজেকে সঁপে দিলাম। আমার মনে হচ্ছিল এই স্পর্শ যেন বহু যুগ ধরে আমার জন্য অপেক্ষা করছিল। এরপর তিনি আরও একটু ঘনিষ্ঠ হলেন। তার ঠোঁটের উষ্ণতা আমার গলার কাছে নেমে আসলো। তিনি আমার সেই নরম ত্বক ছুঁয়ে যাচ্ছিলেন অত্যন্ত সন্তর্পণে। আমি তার স্পর্শের গভীরে তলিয়ে যাচ্ছিলাম, যেখানে সামাজিকতা বা নৈতিকতার কোনো বাঁধন পৌঁছাতো না। একটা গোপন তীব্র আবেগ আমাদের